জঙ্গলের পাশে এক পুরনো বাড়িতে বসবাস করত দুঃখী মেয়ে সুনয়না। সুনয়নার সৎ মা ও তার সৎ বোন রূপা। সুনয়নার বাবা যেদিন মারা গেছে সেদিন থেকেই সুনয়নার উপর নেমে এসেছে দুঃখ, কষ্ট আর অবহেলা। সুনয়না এ বাড়ির মেয়ে হলেও তাকে থাকতে হয় তার সৎ মা ও সৎ বোনের দাসী হয়ে। এই সুনয়না, হাত দুটো কি ভেঙে গেছে? সেই সকাল থেকে গোয়াল ঘর পরিষ্কার করছিস, এখনো শেষ হলো না? মা, আজ অনেকগুলো গরু অসুস্থ, তাই একটু দেরি হচ্ছে। আর একটু সময় দাও। মা, ওকে বলে লাভ নেই। ও আসলে কাজ ফাঁকি দিয়ে রাজমহলের রঙিন স্বপ্ন দেখছে। দেখছো না কেমন আপন মনে হাসছে? রাজমহলের স্বপ্ন? যার কপালে জোটে শুধু গোবর, সে দেখবে সোনার মুকুট। যা, শিগগির কাজ শেষ করে কুয়ো থেকে জল তুলে আন। যাচ্ছি মা, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। সকাল থেকে কিছু মুখে দিইনি। খিদে পেয়েছে তো কি হয়েছে? আমাদের খাওয়ার পর যদি কিছু অবশিষ্ট থাকে তবেই পাবি, তার আগে এক ফোঁটা জলও না। ঠিক আছে, আমি জল তুলে আনছি। ও ঢং দেখলে আমার গা জ্বলে যায়। সব সময় কেমন সাধু সেজে থাকে। রূপা, তুই একটু সেজে গুজে থাকবি। বলা তো যায় না গ্রামের কোনো ধনী মানুষ কখন এসে পড়ে। চিন্তা করো না মা, আমি তো আর ওর মতো নোংরা হয়ে থাকবো না। আমি মহারানীর মতো সেজে থাকবো। ঠিক বলেছিস। আর ওই অলক্ষী মেয়েটাকে সারাদিন ঘরের কোণেই আটকে রাখবো, যাতে কেউ ওর ছায়াও না দেখে। সেনাপতি, শিকার করতে করতে অনেক দূরে চলে এসেছি, বড় তৃষ্ণা পেয়েছে। মহারাজ, ওই তো ওই বাড়িতে এক মহিলা আর তার মেয়েকে দেখা যাচ্ছে। চলুন দেখি ওখানে জল পাওয়া যায় কিনা। ওরে বাবা, এ তো স্বয়ং মহারাজ। রূপা, তাড়াতাড়ি আয়, বাইরে এসে দেখ কে এসেছে। আমরা পথ হারিয়েছি, সাথে অত্যন্ত তৃষ্ণার্ত। আমাদের জন্য কি একটু জল পাওয়া যাবে? নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। আপনি এখানে আসন গ্রহণ করুন, আমি এখনই সুগন্ধি জল নিয়ে আসছি। থামুন, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। এই বাড়ির পেছনের দিকে কে কাজ করছে? এক কিশোরীকে দেখলাম যেন জল তুলছে। ও কেউ না মহারাজ, ও আমাদের বাড়ির কাজের মেয়ে। পাগল টাইপের, কথা বলতে পারে না। আপনি ওর দিকে নজর দেবেন না। মা, এই যে জল। ও মহারাজ, আপনি এখানে? প্রণাম নেবেন। আপনি মেয়েটাকে পাগল বললেন? এর চোখ তো বলছে এ অত্যন্ত বুদ্ধিমতী ও দয়ালু। মহারাজ, সামান্য তৃষ্ণা মেটানোর জন্য বিনয়ের প্রয়োজন হয় না, শুধু একটু শুদ্ধ হৃদয়ের প্রয়োজন হয়। আপনি জল পান করুন। মহারাজ, এই হলো আমার মেয়ে। আর আমার মেয়েও অনেক বুদ্ধিমান আর খুবই দয়ালু। হ্যাঁ মহারাজ, আপনারা অনেক ক্লান্ত। তাছাড়া কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে, আর রাতের অন্ধকারে মহলে ফিরে যাওয়া আপনাদের কষ্ট হয়ে যাবে। তার চেয়ে আজকের রাতটা আমাদের অতিথি হয়ে থাকুন, আমি আপনার সকল দেখাশোনা করব। মহারাজ, মেয়েটা কিন্তু ভুল বলেনি। আজকের রাতটা এখানে থাকাই আমাদের জন্য মঙ্গল হবে। রাতে মহলে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় মহারাজ। বেশ, তাহলে আজকে তোমাদের আতিথেয়তা গ্রহণ করলাম। সেনাপতি, তুমি ঘোড়াগুলো সুরক্ষিত রাখার ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। রাতের বেলা খাওয়া শেষে রাজা যখন বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ রাজা শুনতে পায় পাশের ঘর থেকে সুনয়না আর রূপা তাকে নিয়ে কিছু একটা বলছে। রাজা কৌতূহলী হয়ে দরজার সামনে এগিয়ে গিয়ে তাদের কথোপকথন শুনতে থাকে। সুনয়না, রাজা আমাদের বাড়িতে রাত কাটাচ্ছেন। আমি যদি কোনোভাবে ওনার চোখে পড়ে রানী হতে পারি, তবে রাজ্যের সব সোনা দিয়ে আমার গয়না বানাবো। গয়না দিয়ে কি হবে বোন? একজন রানীর কাছে
রাজ্যের মানুষের সেবা করাটাই কি আসল কাজ না? তুই থাম তো, তুই রানী হলে কি করতি শুনি? হিরে জহরত চাইতি না? না, আমি যদি কোনোদিন এই রাজ্যের রানী হই তবে আমি রাজাকে এক বীর পুত্র সন্তান উপহার দেব। কেন পুত্র সন্তান কেন? সোনার গয়না কি ভালো লাগে না? শুনেছি মহারাজের কোনো উত্তরাধিকারী নেই, তিনি অনেক একা। একটি সুযোগ্য সন্তানই পারে তার বংশ রক্ষা করতে আর প্রজাদের সুখে রাখতে। এতে মহারাজের একাকিত্বও কাটতো, আবার রাজ্যের গরিব প্রজারাও সুখে থাকতো। এমন নিঃস্বার্থ ভাবনা, যে মেয়ে নিজের সুখের চেয়ে আমার বংশের কল্যাণের কথা ভাবে, প্রজাদের কথা ভাবে, সেই তো প্রকৃত রানী হওয়ার যোগ্য। তুই স্বপ্নই দেখে যা, কাল সকালে রাজা যাওয়ার সময় আমাকেই নিয়ে যাবেন, দেখিস। তোর স্বপ্ন পূরণ হোক বোন, আমি তো শুধু নিজের মনের ইচ্ছা বললাম। ভাগ্য আমাকে আজ সঠিক ঠিকানায় নিয়ে এসেছে। কাল ভোরে আমি আমার সিদ্ধান্ত জানাবো। আমি স্থির করেছি, এই গৃহের ছোট কন্যা সুনয়নাকে আমি আমার রানী করে নিয়ে যাব। সে কি মহারাজ, ও তো একটা অপয়া মেয়ে। আমার বড় মেয়ে রূপা থাকতে আপনি ওকে কেন বেছে নিলেন? রূপা ঐশ্বর্য চাই, কিন্তু সুনয়না চাই বংশের কল্যাণ। আমি তার সৎ চিন্তায় মুগ্ধ, তাই আমি সুনয়নাকেই বিবাহ করব। মহারাজ, এটা অন্যায়। আপনি আমাদের বাড়ির কাজের মেয়েকে রানী করবেন? মহারাজ, আমি আপনার যোগ্য নই, কিন্তু আপনি যদি আদেশ করেন আমি সারা জীবন আপনার সেবা করব। তোমার বিনয়ী তোমার যোগ্যতা সুনয়না। সেনাপতি, পালকি প্রস্তুত করো, আমি খুব দ্রুত সুনয়নাকে রানী করে নিয়ে যাব। মহারাজ, ওর তো কেউ নেই। দয়া করে আমাদেরও প্রাসাদে থাকার অনুমতি দিন। আমরা ওর আপনজন, ওকে ছাড়া আমরা কি করে থাকবো? ঠিক আছে, আত্মীয় হিসাবে আপনারা প্রাসাদের অতিথিশালায় থাকতে পারেন। কাঁদিস না রূপা, একবারও রাজমহলে ঢুকতে পারলে ওকে সরিয়ে তোকেই রানীর আসনে বসাবো। ঠিক বলেছ মা, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। ওকে এমন বিপদে ফেলবো যে রাজা নিজেই ওকে তাড়িয়ে দেবেন। এরপর অনেক দিন কেটে যায়। সুনয়না এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। রাজা সুনয়নাকে নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল। এদিকে রূপা আর তার মা মিলে বিভিন্নভাবে সুনয়নাকে তাড়ানোর পরিকল্পনা করছিল। এমন সময় হঠাৎ খবর আসে সীমান্তে নাকি অঙ্গরাজ্যের রাজার সেনারা আক্রমণ করেছে, তাই রাজাকে সেখানে যুদ্ধের জন্য যেতে হবে। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ! দেবিদার রাজ্যের রাজা তার সকল সেনা নিয়ে আমাদের উত্তরে সীমান্তে আক্রমণ করেছে মহারাজ। আপনাকে অতি দ্রুত সেখানে যেতে হবে। সর্বনাশ সুনয়না, সীমান্তে যুদ্ধ শুরু হয়েছে, আমাকে আজই বের হতে হবে। আর জানি না ফিরতে কতদিন লাগবে। মহারাজ, আপনি নিজের খেয়াল রাখবেন। আমি সব সময় আপনার জয়ের জন্য প্রার্থনা করব। আমি সেনাপতিকে বলে যাচ্ছি, তোমার কোনো অসুবিধা যেন না হয়। নিজের যত্ন নিও। মহারাজ, আপনি নিশ্চিন্তে যান, সুনয়নার খেয়াল রাখার জন্য আমরা তো আছি। আমরা থাকতে ওর কোনো অসুবিধা হতে দেব না। আপনাদের ওপর আমার বিশ্বাস আছে। সুনয়না, তাহলে আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো। সেনাপতি, দ্রুত আমার বেরোনোর ব্যবস্থা করো, চলো। রাজা যুদ্ধে যাওয়ার কয়েক মাস কেটে যায়, কিন্তু রাজা ফিরে আসে না। এদিকে রানী সুনয়না এক পুত্র সন্তানের জন্ম দেয়, যা দেখে রূপা ও তার মা মনে মনে প্রচুর হিংসে করে। কিন্তু সুনয়নার সামনে তারা সব সময় ভালো সেজে থাকার অভিনয় করতে থাকে। মা, দেখুন আমার কোল আলো করে রাজপুত্র এসেছে। মহারাজ শুনলে কত খুশি হবেন। হ্যাঁ রে মা, খুব সুন্দর হয়েছে। তুই একটা কাজ কর, একটা চিঠি লিখে দে, আমি বাহককে দিয়ে মহারাজের কাছে এই খুশির সংবাদ পাঠিয়ে দেব। হ্যাঁ, আমি তাই করছি। মহারাজ আমার চিঠি পেলে অনেক খুশি হবেন। আপনি বাহককে আমার কাছে পাঠিয়ে দিন, আমি চিঠি লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। যার যার চিঠি তার পাঠানোই ভালো। এই রূপা, চল। প্রহরী, এই চিঠিটা নাও।
মহারাজকে বলবে তার সেই প্রতিশ্রুত বীর পুত্র পৃথিবীতে এসেছে। সে যেন দ্রুত যুদ্ধ শেষ করে তার একমাত্র পুত্রের কাছে ফিরে আসে। সে আজ্ঞে মহারানী, আমি এখনই রওনা হচ্ছি। আরে ভাই, তুমি তো মহারাজের কাছে যাচ্ছ, অনেক পথ যেতে হবে। এই যে শীতল শরবতটা খেয়ে নাও, একটু আরাম পাবে। সত্যি আপনারা অনেক ভালো। দিন দিন। এবার দেখ সুনয়না, তোর ভাগ্য কিভাবে পাল্টে দি। মা, তুমি নতুন চিঠিতে কি লিখেছো? লিখে দিচ্ছি যে রানী কোনো মানুষের জন্ম দেয়নি, এক অদ্ভুত পশুর জন্ম দিয়েছে। রাজা এটা পড়লে ঘৃণায় পাগল হয়ে যাবে। তখন রাজা সুনয়নার সন্তান সহ সুনয়নাকে মহল থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দেবে। সত্যি মা, তোমার মাথায় দারুণ বুদ্ধি। হ্যাঁ, চলো, বাহক জেগে ওঠার আগেই এখন এখান থেকে সরে পড়ি। কি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম কেন? যাই যাই, দ্রুত মহারাজের কাছে খবর পৌঁছাতে হবে। এর কয়েকদিন পর বাহক ফিরতি চিঠি নিয়ে মহলে ফিরে আসে। বাহক মহলে প্রবেশ করতেই রূপার তার মা বাহকের পথ আটকে দাঁড়ায়। আরে, তুমি ফিরে এসেছো? তা মহারাজ কেমন আছেন? হ্যাঁ, মহারাজ অনেক ভালো আছেন, আর রানীমার জন্য চিঠি পাঠিয়েছেন। চিঠি পাঠিয়েছে সে তো খুব ভালো কথা, কিন্তু তুমি তো অনেক পথ পাড়ি দিয়ে এসেছো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছো। এই নাও, শরবতটা খাও। আবার শরবত? ঠিক আছে, দিন। সেদিনের শরবতটা অনেক ভালো ছিল। দিন 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 দিন। মহারানী, মহারাজ লিখেছেন আপনাকে আর আপনার সদ্যজাত সন্তানকে একটা সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দিতে। হায় ঈশ্বর, রাজা এমন নিষ্ঠুর হলেন কি করে? কিন্তু রাজার আদেশ তো অমান্য করা যাবে না। মহারানী, আমি লজ্জিত, কিন্তু মহারাজের শিলমোহর দেওয়া চিঠিতে এটাই লেখা আছে। কিন্তু এখন আমি মহারাজের হুকুম মানতে বাধ্য। যে স্বামী তার সন্তানকে না দেখে বিচার করে, তার রাজ্যে আমি আর থাকবো না। সেনাপতি, আপনার দায়িত্ব পালন করুন। কাটা বিদায় হলো, এবার আমি রাজার একমাত্র রানী হব। সেনাপতি, দেরি করবেন না, এখনই একে বাক্সে ভরে মাছ সমুদ্রে ফেলে দিয়ে আসুন। রাজার পাঠানো চিঠি অনুসারে সেনাপতি সুনয়না আর তার ছোট্ট শিশুকে এক বিশাল সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দেয়। সুনয়নার এমন অবস্থা দেখে রূপা আর তার মা অনেক খুশি হয়। কিছুক্ষণ পর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। সাগরে উত্তাল ঢেউ সিন্ধুকটাকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। এর মধ্যে কেটে যায় 3 দিন। এক সময় সেই সিন্ধুক এক নির্জন দ্বীপে এসে পাড়ি জমায়। এমন সময় সিন্ধুকটা খুলে সেখান থেকে বেরিয়ে আসে এক তরতাজা যুবক আর দুঃখী সুনয়না। হে ঈশ্বর, হে কোথায় এলাম আমরা? চারিদিকে শুধু জঙ্গল আর জল। মা, তুমি চিন্তা করছো কেন? আমরা তো নিরাপদ স্থানে পৌঁছে গেছি। এবার বলো তো, আমি এত তাড়াতাড়ি বড় হলাম কি করে? হ্যাঁ, বলতেই হবে, এখন বলার সময় হয়ে গেছে। একদিন আমি বনে কাঠ জোগাড় করতে গিয়ে এক বৃদ্ধ সাধুকে সাহায্য করেছিলাম। সেই বৃদ্ধ বলেছিল আমার কোলে এক রাজপুত্র জন্ম নেবে, আর রাজপুত্র জন্মের পর আমি যদি কোনো বিপদে পড়ি, আমাকে সাহায্য করার জন্য সে দ্রুত যুবক হয়ে উঠবে। তার মানে
আমি সেই সাধু বাবার আশীর্বাদে তোমাকে সাহায্য করবার জন্য দ্রুত বেড়ে উঠেছি। হ্যাঁ অরিন্দম, সাধু বাবার কথা সত্য হয়েছে। ঠিক আছে মা, তাহলে তুমি এখানে বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এই নাও মা, নাও, তোমার জন্য অনেক ফলমূল নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, খাবো, অনেক খিদে পেয়েছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সর্বনাশ, ওই দুষ্টু পাখিটা তো সুন্দর হাঁসটাকে মেরে ফেলবে। অরিন্দম, কিছু একটা করো বাবা। মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। হে বীর রাজকুমার, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। তুমি কথা বলতে পারো? তুমি কি সাধারণ কোনো পাখি নও? আমি এক অভিশপ্ত রাজকুমারী। তুমি যে পাখিটাকে মারলে, সে পাখি এক দুষ্টু জাদুকর ছিল। সে আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, আর আমি রাজি হইনি বলে জাদুকর আমাকে পাখি বানিয়ে দিয়েছে। কিন্তু আমি তো জাদুকরকে মেরে ফেলেছি, তাহলে তুমি মুক্ত হলে না কেন? কারণ কারণ ওই জাদুকর আমাকে একটা অভিশাপ দিয়েছে, আর সেই অভিশাপ শেষ না হওয়া পর্যন্ত আমি আমার আসল রূপে ফিরতে পারবো না। মা, তুমি কি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারো? আমরা এক নিষ্ঠুর ষড়যন্ত্রের শিকার। অবশ্যই মা, আপনার দয়ার কারণেই আজ আমি বেঁচে আছি। আমি নিজের জন্য কিছু করতে না পারলেও অন্যের মনের আশা পূর্ণ করতে পারি। আমি এই জনশূন্য দ্বীপকে বিশ্বের সবচেয়ে সুন্দর রাজ্যে পরিণত করে দিচ্ছি। এ তো আমাদের আগের রাজমহলের চেয়েও হাজার গুণ সুন্দর। আজ থেকে রাজ্য তোমার। সবাই তোমাকে রাজা হিসেবে বরণ করে নেবে। আর যদি কখনো কিছুর প্রয়োজন হয় তবে আমাকে স্মরণ করো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হব। মা, এবার চলো আমাদের নতুন মহলে। এরপর রাজকুমার তার মাকে নিয়ে হাঁসের দেয়া রাজমহলে সুখে দিন কাটাতে থাকে। এর মধ্যে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে রাজা যুদ্ধ শেষ করে কিছুদিন হলো মহলে ফিরে এসেছে ঠিকই, কিন্তু সে বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। এমন সময় রূপা তার মাকে নিয়ে রাজার সামনে গিয়ে দাঁড়ায়। যুদ্ধ শেষ করে ফিরেছি অনেকদিন হলো, কিন্তু মনে এক মুহূর্তের জন্য শান্তি নেই। আমার সুনয়ন আর আমার সন্তান কি সত্যিই মারা গেছে? মহারাজ, ওসব অলক্ষণের কথা ভুলে যান। যে মানুষ হয়ে পশুর জন্ম দিতে পারে, তার প্রতি মায়া দেখিয়ে কি করবেন? হ্যাঁ মহারাজ, ওসব ভুলে যান। আর আমি আপনার জন্য নিজের হাতে অনেক সুস্বাদু খাবার রান্না করেছি, চলুন খাবেন। না, আমার কিছুই ভালো লাগছে না, তোমরা যাও এখান থেকে। মহারাজ, এত ভাবছেন কেন? সুনয়না নেই তো কি হয়েছে, রূপা তো আছে। প্রয়োজন হয় আপনি রূপাকে বিয়ে করে রানী করে নিন, দেখবেন সব আস্তে আস্তে ভুলে যাবেন। আমি কাউকে বিয়ে করব না। আমার মন বলছে আমি কোনো বড় ভুল করেছি। মহারাজ, এক অদ্ভুত খবর আছে। দক্ষিণের সমুদ্রের মাঝখানে এক নতুন ঐশ্বরিক রাজ্যের সন্ধান পেয়েছি। বলো কি বণিক, দক্ষিণের সমুদ্রের মাঝে রাজ্য? এমনটা তো মানচিত্রেও নেই। আছে মহারাজ, আমরা সেখানে গিয়েছিলাম। সেই রাজ্যের রাজপ্রাসাদ হিরে জহরত দিয়ে তৈরি, আর সেখানকার রাজা একজন অসম্ভব বীর যুবক। তার মা এক দেবী সমতুল্য নারী। দেবী সমতুল্য নারী? আমার মন বলছে আমাকে সেখানে একবার যেতেই হবে। না না মহারাজ, সমুদ্রের পথ খুব বিপজ্জনক, আপনার যাওয়ার দরকার নেই।
আপনি এমনিতেই অনেক ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। না, আমি আজই যাত্রা করব। সেনাপতি, বড় জাহাজ প্রস্তুত করো। যথাজ্ঞা মহারাজ। এ কি দেখছি, শোনাও না? তুমি বেঁচে আছো? আর এই যুবক রাজা কে? হ্যাঁ মহারাজ, বেঁচে আছি। আর এই যুবক আর কেউ না, সাধু বাবার আশীর্বাদ পাওয়া আপনার ঔরসজাত সন্তান, যাকে আপনি অমঙ্গল বলে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিয়েছিলেন। আপনি আমার মায়ের সাথে অন্যায় করেছেন, আপনাকে এর জবাব দিতে হবে। আমি তো এই চিঠি পেয়েছিলাম, এতে লেখা ছিল তুমি পশুর জন্ম দিয়েছো, তাই আমি রাগে হিতাহিত জ্ঞান হারিয়েছিলাম। তবু আমি লিখেছিলাম তুমি শান্ত থাকো, প্রয়োজন হয় সমুদ্র সফরে নিয়ে গিয়ে নিজের মন ভালো করো। কিন্তু আপনার চিঠিতে তো অন্য কিছু লেখা ছিল, সেনাপতি নিজে তা পড়ে শুনিয়েছেন। হ্যাঁ মহারাজ, আপনার দেওয়া চিঠিতে লেখা ছিল আমার পুত্র আমার জন্য অমঙ্গল, যার জন্য আমি যুদ্ধে জয়ী হতে পারছি না। সেনাপতি, তুমি সুনয়না তার ছেলেকে সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দাও। না, এ হতে পারে না, আমি এমন পত্র কখনো লিখিনি। তার মানে পত্র কেউ পাল্টে দিয়েছে, আর সে দূরের কেউ না। পত্রের লেখা ভালো করে পর্যবেক্ষণ করলে সব বোঝা যাবে। তাহলে এই লেখা কার? আমি বলছি মহারাজ। কে কে কথা বললো? আমি মহারাজ, আমি এক জাদুকরি হাঁস। আর আমি জানি মহারাজ, আপনাদের এই অবস্থার জন্যে কে দায়ী। বলো রূপরেখা, কে আমাদের সবাইকে এমন বিপদের মুখে ফেলে দিয়েছে? তার আর কেউ নয় মহারাজ, আপনার পাশেই আপনার আত্মীয় সেজে দাঁড়িয়ে আছে। না না, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। না, মিথ্যা হতেই পারে না, কারণ রূপরেখা কখনো মিথ্যা বলে না। তোর এত বড় সাহস, তুই নিজের মেয়েকে রানী করার জন্য আমার স্ত্রী সন্তানকে সাগরে ভাসিয়ে দিয়েছিলি? মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, আমি লোভে পড়ে এমনটা করেছিলাম, আমাদের ক্ষমা করে দিন। তোদের কোনো ক্ষমা নেই। সেনাপতি, নিয়ে যাও এদেরকে, আর এদের লোহার খাঁচায় বন্দি করে সাগরে ফেলে দাও, এটাই ওদের শাস্তি। পিতাজি, আমি বুঝতে পেরেছি আপনার কোনো দোষ ছিল না, তাই আমিও লজ্জিত। মহারাজ, আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো, আমাদের পরিবার পূর্ণ হলো। বন্ধু রাজহাঁস, আজ আমার বাবা ফিরে এসেছেন। তোমার উপহার দেয়া এই রাজ্যে আজ খুশির জোয়ার বইছে। রাজকুমার, তোমার জয় হয়েছে, আর এখন আমাদের বিদায়ের সময়। না, আমি তোমাকে যেতে দেব না। এবার আমি তোমার অভিশাপ মুক্ত করার উপায় খুঁজে তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করব। আমার উপর থাকা অভিশাপ তখনই পূর্ণ হবে যখন কোনো বীর রাজকুমার আমায় বিয়ে করতে চাইবে, কিন্তু আমি তো এক পাখি মাত্র। তাই যদি হয় তাহলে আমি তোমাকে বিয়ে করব। তুমি পাখি হও বা মানুষ, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ, আমার পিতাকে ফিরিয়ে দিয়েছ, আমি তোমাকেই বিয়ে করতে চাই। ধন্যবাদ রাজকুমার, তোমার ভালোবাসায় আজ আমি আমার আসল রূপ ফিরে পেলাম। আমি পাশের রাজ্যের রাজকন্যা। আজ দ্বিগুণ খুশির দিন, আমার পুত্র তার যোগ্য জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, কষ্ট ছাড়া সুখের মর্যাদা বোঝা যায় না। অবশেষে রাজা ফিরে পায় তার আপনজনদের। এরপর রাজকুমার রাজকুমারী রূপরেখাকে বিবাহ করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।